এবারের ঈদে সপরিবার সহ ঘুরে এলাম প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত বাগানবাড়ি নুহাশপল্লী থেকে। কার্যত এটি নুহাশ চলচ্চিত্রের শুটিং স্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র। নুহাশপল্লী লিচু বাগানের উত্তর পাশে জামবাগান আর দক্ষিণে আমবাগান রয়েছে। লিচু গাছের নিচে হুমায়ূন আহমেদের সমাধিও রয়েছে। আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব নুহাশপল্লীর ভিতরে কী কী রয়েছে। চলুন আমরা দেখি। নুহাশপল্লীর গেটের সামনের দৃশ্য দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি। এখানে দুটি চা স্টল রয়েছে, এখানে আপনারা চা খেতে পারবেন এবং ঠান্ডা পানিও পাওয়া যায়, ঠান্ডা পানিও খেতে পারবেন। এছাড়া এখানে রয়েছে বাচ্চাদের খেলনার জন্য, খেলনাপাতি কেনার জন্য কিছুটা দোকান রয়েছে, মাটির জিনিসপত্র বিক্রি করে থাকে। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, নুহাশপল্লীর এন্ট্রি ফিস হচ্ছে 200 টাকা পার পারসন। আপনারা দেখতে পাচ্ছেন টিকিটে প্রতি পারসন 200 টাকা টিকিট কেটে নুহাশপল্লীতে ঢুকতে হয়। এখানে ঈদ উপলক্ষে মানুষজনের আনাগোনা বেড়ে গেছে। এছাড়া এখানে সারা বছরই হুমায়ূন ভক্তদের দেখা যায়, যারা মূলত হুমায়ূন আহমেদের লেখা পছন্দ করে তাদেরকে দেখা যায়। বাংলাদেশি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ব্যক্তিগত উদ্যোগে তার প্রথম স্ত্রী পুত্র সন্তান নুহাশ এর নাম অনুসারে নুহাশপল্লীর নামকরণ করেন। নুহাশপল্লী গাজীপুর জেলার চৌরাস্তা থেকে 20 কিলোমিটার দূরে, হোতাপাড়া বাজারের থেকে 8 কিলোমিটার ভিতরে পশ্চিম দিকে পিরুজালি নামক ল্যাংড়ার মোড়ে অবস্থিত। নুহাশপল্লীতে রয়েছে হুমায়ূন আহমেদের আবক্ষ মূর্তি, নানা রকমের ও নানা প্রজাতির প্রায় 250 রকমের বনজ ঔষধি গাছ। তিনি বারবার এখানে ছুটে আসতেন এই নন্দনকাননে। কখনো সপরিবারে আসতেন, কখনো আসতেন বন্ধু বান্ধবদের নিয়ে, রাতভর আড্ডা দিতেন এখানে। প্রতি বছর পয়লা বৈশাখে নুহাশপল্লীতে বৈশাখী মেলার আয়োজন করা হতো। নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের শুটিং স্পট, দিঘি আর 3টা সুদৃশ্য বাংলো রয়েছে। একটিতে তিনি থাকতেন আর বাকি দুটিতে তিনি তার শৈল্পিক চিন্তাধারার বিকাশ ঘটিয়েছেন। শানবাঁধানো ঘাটের দিঘির দিকে মুখ করে বানানো বাংলোকে তিনি ভূতবিলাস নাম দিয়েছেন। একজন কথাসাহিত্যিকের চিন্তাধারার সম্পূর্ণ বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি এই তার বাগান বাড়িটিতে। এখানে রয়েছে দুর্লভ সব ঔষধি গাছ নিয়ে যে একটি বাগান। যে বাগানটি তৈরি করা হয়েছে তার পিছনেই রূপকথার মৎস্যকন্যা আর রাক্ষসের ভাস্কর্য রয়েছে। আর রয়েছে একটি ছোট্ট পদ্মপুকুর, অর্গানিক শৈলীতে নকশা করা আঁকাবাঁকা অ্যাব্রো থ্যাব্রো সুইমিং পুল আমরা গেটে ঢুকতেই দেখতে পেয়েছিলাম। এই সেই ছোট্ট পদ্মপুকুর, যদিও এখানে কোনো পদ্ম এখন আমরা দেখতে পাই নাই। আসলে আমি এই নুহাশপল্লীতে ঢুকে একটু বিস্মিত ছিলাম যে এর রক্ষণাবেক্ষণ এবং এর পরিচর্যা অনেকটাই এলোমেলো, অগুছালো। নুহাশপল্লীতে ঢুকলে আপনারা বেশ কিছু দোলনা পেয়ে যাবেন। সেখানে আপনি রিল্যাক্সে বসে ঘন্টার পর ঘন্টা হুমায়ূন আহমেদের লেখা কোনো বই পড়তে পারেন, মনের আনন্দে দুলতে দুলতে হারিয়ে যেতে পারেন হিমু অথবা মিসির আলীর রহস্যের জগতে। আমরা আমাদের ছোট্ট রাফিদ সোনাকে দোলনায় দোল খেতে দিয়ে এসে একটু ঘোরাঘুরি করলাম দুজন। এখানে অনেক কাঁঠাল গাছ দেখতে পাবেন। যেহেতু গাজীপুর অঞ্চলে এটি অবস্থিত, তো আমরা সবসময় জানি যে গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত। তো আমরা অনেক কাঁঠাল গাছ এখানে দেখতে পাই এবং ব্যাপক কাঁঠাল ধরেছে দেখলাম। এবং এখানে সুন্দর সাদা রঙের চেয়ার পেয়ে যাবেন
যেখানে বসে আপনি এক কাপ কফি, চা খেতে পারেন। আমরা রাফিদ সোনাকে নিয়ে সামনের দিকে এগুচ্ছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল ভূত বিলাসের দিকে যাওয়ার। তো আমরা ওদিকে ভূত বিলাসের দিকে যাচ্ছিলাম। তো কিছু গরু দেখতে পেলাম, যেগুলো হয়তো খামার বাড়িতে পালন করা হয়। ভূত বিলাসে যাবার পথেই আমরা আরও কিছু দোলনা দেখতে পাই। সেখানে রাফিদ সোনাকে আমরা রেখে কিছুক্ষণ সময় কাটাই। সে খুব উপভোগ করছিল। আসলে এত খোলামেলা পরিবেশ, ঢাকার যে বদ্ধ পরিবেশ, সেখান থেকে সে একটা বিশাল খোলামেলা একটা পরিবেশে আসছে। সামনে দিগন্ত, সবুজ মাঠ, দোলনা, এমনকি ছোট ছোট মূর্তি, এগুলো সে উপভোগ করছে। তো কিছুক্ষণ সে এখানে দোল খায়। দোল খাওয়ার পরে সে খুব এনজয় করে, সে নিজে নিজেই দোল দিচ্ছিল। তো আমরা এখানে, যেহেতু আমাদের টার্গেট ছিল ভূত বিলাস, এবং এটা আপনারা জানেন যে 40 বিঘা জমির উপরে এই নুহাশপল্লীটি গঠিত হয়েছে। তো এটা অনেক বড় জায়গা, আমাদের ঘুরে দেখার একটা সময়ের ব্যাপার ছিল। তাই আমরা এখানে বেশি সময় না কাটিয়ে আবারও সামনের দিকে যাওয়া শুরু করলাম। এখানে একটা বিড়াল দেখছিল। আমাদের ছোট্ট রাফিদ সোনা বিড়ালটাকে অনেক আদর করছিল। সে আসলে বিড়াল খুব পছন্দ করে। তো সেটাকে কোলে নিতে চাচ্ছিল বারবার, কিন্তু আসলে সে ধরা দিচ্ছিল না, চলে যাচ্ছিল। তো এটার জন্য সে একটু কষ্ট পেয়েছে। এরপরে আবারও আমরা হাঁটা শুরু করলাম ভূত বিলাসের দিকে। সে সব কিছু দেখাচ্ছিল আমাদের, যে যেটাই দেখছে, কাঁঠাল, দোলনা, সে দোলনা থেকে আসলে যেতেই যাচ্ছিল না। সে দোলনা খুব পছন্দ করে, যেখানেই যায় সে দোলনা দেখলে আসলে আর আসতে চায় না। তার মা তাকে জোর করে নিয়ে আসলো এবং আমরা আবারও ভূত বিলাসের দিকে যাত্রা শুরু করলাম। আসলে নুহাশপল্লীর যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আসলে আপনাদের মুখে বলে বা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। আপনাদের যদি সময় থাকে, ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। এটা গাজীপুর চৌরাস্তা থেকে আপনি যে কোনো তাকোয়া গাড়িতে 40 টাকা ভাড়া দিয়ে হতাপাড়া বাজারে নেমে 20 থেকে 30 টাকা ভাড়া দিয়ে 8 কিলোমিটার পশ্চিমের দিকে গেলে ল্যাংড়ার মোড় পাবেন। সেই মোড় থেকে কয়েক কদম এগিয়ে গেলেই হুমায়ুন আহমেদের এই নুহাশপল্লীটি আপনারা দেখে পেয়ে যাবেন। এখানে জনপ্রতি 200 টাকা টিকিট দিয়ে আপনারা ইজিলি ঘুরতে পারেন। তবে নুহাশপল্লীর এখন যে বর্তমান অবস্থা দেখতে পেয়েছি, প্রত্যেকটি কারুকাজ খচিত যে মূর্তিগুলো ছিল বা শিল্পচার্যগুলো ছিল, সেগুলো ক্ষয়ে গেছে, পুনরায় মেরামত করা হয় নাই, এবং রাস্তাঘাট সব পিচ্ছিল শ্যাওলা হয়ে গেছে। বাচ্চাদের হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। এগুলো আসলে আমাদের যারা হুমায়ুন আহমেদের ভক্ত আছি তাদেরকে আসলে মনক্ষুণ্ণ করে। এই জায়গাটি ধরে রাখার জন্য কর্তৃপক্ষের নিকট বিশেষ আবেদন থাকবে আমাদের এই হুমায়ুন ভক্তদের পক্ষ থেকে। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিল আমাদের এই কথাসাহিত্যিক, নাট্যকার, কবি, লেখক হুমায়ুন আহমেদ। আমরা ছোট থেকেই তার লেখা বই, তার নাটক, তার গান শুনেছি এবং দেখেছি এবং পড়েছি। তো সেগুলো স্মৃতি ধরে রাখার জন্য হলেও এই নুহাশপল্লীর সংস্কারটা প্রয়োজন, যেন যারা হুমায়ুন প্রেমী রয়েছেন তারা যেন এসে হুমায়ুন আহমেদের কল্পনার যে রাজ্য, তার যে খামার বাড়ি, সেটা যেন দেখতে পাই। আমরা বাপ এবং ছেলে দুজন এসে অনেকক্ষণ মৎস্যকন্যা এবং রাক্ষসের সামনে দাঁড়িয়েছিলাম। সে অনেক উপভোগ করেছে, এটা দেখেছে, এবং এতটাই শ্যাওলা ছিল যার জন্য রাফিদ সামনের দিকে এগোতে একটু ভয় পাচ্ছিল। এখানে কিছু মূর্তি ছিল। আমরা সেই পুকুর পাড়ে চলে এসেছি। এই পুকুরের পাড়েই হুমায়ুন আহমেদের আরেকটি বাংলো রয়েছে, যেটার নাম ছিল ভূত বিলাস। তো সেই বাংলোর পাশ দিয়ে আমরা
চলে আসছি, আপনাদের ইনশাল্লাহ দেখাইতে পারবো। তো পুকুরের পাড় দিয়ে হাঁটার একটা অনুভূতি ছিল অন্যরকম। চারদিকে সবুজ গাছ, বিভিন্ন রকম ফুল, কদম ফুল, এগুলো দেখে আসলে রাফিদ সোনা এতটাই খুশি হয়েছিল, সে অনেক খুশি হয়েছে এবং বারবার তার খুশির যে আবেগী প্রকাশের যে মাধ্যম, হাত নাড়িয়ে নাড়িয়ে সে আমাদেরকে এটা জানান দিচ্ছিল। পুকুরের পাশেই আরও 2টা দোলনা আমরা দেখেছিলাম ওই পাশ থেকে। সেখানে আমাদের ইচ্ছে ছিল বসার এবং রাফিদ সোনাকেও বসানোর, কারণ সে অনেক দোলনা পছন্দ করে। এবং এই পাশে একটা পাড় আছে, লীলাবতী যে একটা পাড়, সেই পাড় রয়েছে। এই পাড়ে আমরা একটু বসার ইচ্ছে ছিল বট গাছের নিচে। তো এই জন্যই আসলে পুকুরের পাড়টা দিয়ে আমরা হেঁটে আসছিলাম। এই সেই দোলনা, এখানে আগে থেকেই লোক বসে থাকার কারণে রাফিদ সোনাকে আর বসানো হয় নাই। আর পুকুরের ওই পাশে যে সাদা বাংলোটি দেখছেন, ওইটাই মূলত ভূতবিলাস। আর এই পুকুরের মাঝখানে একটি দ্বীপের মতো রয়েছে, যেগুলো আসলে রক্ষণাবেক্ষণের অভাবে একদমই জঙ্গল হয়ে গেছে। আসলে মেইনটেন্সের অনেকটাই ঘাটতি আমরা এই নুহাশপল্লীতে দেখতে পেয়েছি, যেটা আসলে বারবার বলতেছি, যেটা আমাদের যারা হুমায়ুন আহমেদকে পছন্দ করে, তার লেখাকে পছন্দ করে, যারা হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত জায়গাটি দেখতে চায় এবং তার সমাধি দেখার জন্য যারা নুহাশপল্লীতে আসে, তাদেরকে অনেক মনক্ষুণ্ণ করে। তো আমরা এখানে যে লীলাবতী পাড়টি রয়েছিল, সেই পাড়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আপনারা হয়তো ভিডিওতে শ্যাওলা এবং যে ভেঙে যাওয়া অংশ, এগুলো দেখেই বুঝতে পারছেন যে আসলে নুহাশপল্লীর অবস্থা আগের জায়গায় নেই এবং কোনো মেইনটেন্স নেই, চারদিকে ঘাস হয়ে গেছে। কখনো কখনো বাস্তবতা হয়তো এমনই হয় যে মালিক বা যার প্রকৃত হাতে তৈরি করা যার সম্পদ, সে যদি না থাকে, তার ভালো লাগার জায়গা, তার ভালোবাসার জায়গা, তার পছন্দের জায়গাগুলো এভাবেই ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তো আমরা সেই পাড় থেকে উঠে পাড় দিয়ে হাঁটা শুরু করলাম। এখানে একটু জায়গা ভেঙে গিয়েছিল, সেটা কোনো রকম মেরামত করা হয়েছে। আমরা এখানে কিছু কদম ফুল দেখেছিলাম, সেই কদম ফুলগুলো দেখতেছিলাম। তো আমরা কখনো কোনো ফুল পারি নাই বা ছিঁড়ি নাই। আপনাদের এখন যে বাড়িটি দেখাবো, এটা অনেক নাটকেই আপনারা দেখেছেন। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের শুটিং স্পট বলা চলে। এটা মাটির ঘর রয়েছে। আমরা শুনেছি উনি নাকি নিজেও এখানে যখন বৃষ্টি হতো, এই টিনের চালে নাকি সে বৃষ্টির শব্দ নেওয়ার জন্য শুয়ে থাকতেন এবং বৃষ্টির সময় তিনি কাটাতেন। তো সেটা দেখে আমরা ওখান থেকে চলে আসি। চলে আসার পরে আমরা একটা জায়গায় এসে পৌঁছাই, যেটা আসলে মূলত খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি জায়গা। আপনারা দেখলেই চিনতে পারবেন, সেটা হচ্ছে গাছের উপরে যে বাড়িটি রয়েছে, সে বাড়ি। এখানে এত মানুষের ভিড়, এরপর আমরা সেখানে ছবি তোলার সুযোগ না পেয়ে আমরা হুমায়ুন স্যারের যে সমাধি রয়েছে সেইটা দেখতে চলে আসি এবং সেখান থেকে সমাধি দেখে আমরা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিই। এই মহান মানুষটি আজ আমাদের মাঝে নেই। মূলত তিনি রেখে গেছেন তার লেখা হাজার কালজয়ী উপন্যাস, নাটক, চলচ্চিত্র, গান ও গানের সুর। বাংলাদেশে হাজারো অর্জনের মধ্যে হুমায়ুন আহমেদ ছিল আমাদের আরেকটি বড় অর্জন। বের হবার সময় এই মহান কথা সাহিত্যিকের সমাধি ফলকের লেখা 2টি লাইন মুখে আওড়াতে আওড়াতে বের হয়ে চলে আসলাম। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।